ছাত্র শিক্ষকের ভূমিকায় তারেক রহমানের কৃতজ্ঞতা। নির্বাচন বিলম্বের সুযোগ নিচ্ছে গণতন্ত্র বিরোধীরা, বললেন ফখরুল। দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে। জাতীয় সমাবেশে জামায়াত আমির নতুন বাংলাদেশ গড়তে সমর্থন দেওয়ার আহ্বান। দেশে আর কোনো গডফাদার আর আবির্ভাব হতে দেওয়া হবে না, কক্সবাজারের নাহিদ ইসলাম। চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর, বিক্ষোভ। গোপালগঞ্জের সহিংসতায় আরেকটি মামলা, 4 মামলায় গ্রেফতার 283, প্রয়োজন হলে তোলা হবে 5 মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তৃণমূল হটাও বাংলা বাঁচাও পশ্চিমবঙ্গে নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদী। ভারত জুড়ে অনুপ্রবেশে মুখ্যমন্ত্রী মমতাকে দোষারোপ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। সভায় এছাড়াও উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ দলের সিনিয়র নেতারা ও গণ অভ্যুত্থানে শহীদ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বজনরা। এ সময় তারা জানান, তাদের সন্তানরা রাজপথে নেমে জীবন না দিলে হয়তো স্বৈরাচার মুক্ত হতো না দেশ। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বিলম্ব করছে, গণতন্ত্র ও বাংলাদেশ বিরোধী শক্তি ততই জোট করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর কয়েকটি আসন পাওয়ার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করলে দেশে বড় পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ দেশের নিরাপত্তার জন্য হুমকি। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে পায়তারা চলছে, এটাকে বরদাস্ত করব না। গণ অভ্যুত্থানের 1 বছর না পেরোতেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল জাতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেন তারা। জানান, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনতে আবশ্যিক বিষয়ে ন্যূনতম ঐক্য ধরে এগিয়ে যেতে হবে। যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে পড়বে শঙ্কা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অযথা বিলম্ব না করে সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। কাল বিলম্ব না করে যত দেরি করছেন, ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার আশঙ্কা, নির্বাচন যত এগিয়ে আসবে গুজব অপপ্রচার ততই বাড়বে। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবে, এরকম একটা চিন্তায় তারা আছে। বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে আশ্রয় নিয়ে নিজেদের ভারতের লোক বলে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি।
যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে না, বাংলাদেশটাকে শাসন করবে, বাংলাদেশটাকে শোষণ করবে, কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের অস্তিত্বটা বিশ্বাস করবে না। সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে। দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি। আরো জানাচ্ছেন মাহবুব তামিম। 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সরকারকে অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। এ সময় নেতারা আরো বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সভ্যতার চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চান তারা। জামায়াতের পাশাপাশি সমাবেশে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। তার সঙ্গে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের দাবি জানান তারা। অধিকার এবং মর্যাদার এ সময় জাতীয় সমাবেশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অল্প সময়ের মধ্যেই তিনি আবারও উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি আবারও বক্তব্য শুরু করেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামী বাংলাদেশে আরেকটি লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের বিচারে দৃশ্যমান প্রক্রিয়া শুরুর তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। শনিবার দলের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করল জামায়াত। দুপুর 2টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ। রমনা পার্ক, টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট ছাড়িয়ে যায় সমাবেশের বিস্তৃতি। এমন সমাবেশে আসতে পেরে উচ্ছ্বসিত জামায়াতের তৃণমূল কর্মীরা বলেন, আগামীতে সৎ লোকের শাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিজেদের চেষ্টা অব্যাহত রাখবে। আর শহীদ পরিবারের সদস্যদের দাবি, নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। দুপুর 2টায় জামাত ইসলামের জাতীয় সমাবেশ শুরুর মুহূর্তে মৎস্য ভবন এলাকা, মূল মাঠের বাইরে লোকারণ্য, হাইকোর্ট, প্রেস ক্লাব, কাকরাইল। শনিবার জামাতের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে রাজধানীতে আসেন নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন কর্মসূচিতে আসতে পেরে উচ্ছ্বসিত জামাত কর্মীরা। যারা জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল, তারাই পিছনের দরজা দিয়ে পালিয়ে তারা বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হতে চলেছে। আর জামাত ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনর্বাসিত করেছেন। বাংলার মানুষ চায় সামনের দিনে বাংলাদেশে আর কোনো খুন, রাহাজানি, হত্যা, ঘুষ, দুর্নীতি আর যেন না থাকে। আগামীতে সৎলোকের শাসন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামাত ভূমিকা রাখবে বলে জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। তারা একমাত্র সৎলোকের শাসন কায়েম করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে। এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে স্বৈরাচার মুক্ত দেশ হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য জামাত ইসলামী যথেষ্ট, কোরআনের আইনে যথেষ্ট। মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গঠিত হবে। অনুষ্ঠানের শুরুর দিকে কথা বলেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের 1 বছরেও বিচার প্রক্রিয়া শুরু না হয় ক্ষোভ জানান তারা। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্যকর হয়। নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন।
স্মরণকালে এমন বৃহৎ সমাবেশ থেকে 7 দফা দাবি তুলে ধরে জামাত ইসলামী। সকাল থেকে জামাত ইসলামের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত দিয়ে ছুটে এসেছে তাদের মহাসমাবেশে। আমরা দুপুর 2টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশস্থল। একই সাথে শাহবাগ থেকে টিএসসি, মৎস্য ভবন থেকে গুলিস্তান পর্যন্ত পুরো এলাকায় লোকে লোকারণ্য। 7 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জামাত ইসলামী যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটি জারি রাখবেন বলে আশ্বস্ত করছেন এখানকার উপস্থিত নেতাকর্মীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রার কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নাহিদ। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে শহীদ দৌলত ময়দানে পথসভা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো বাংলাদেশে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আগে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশে জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। রোহিঙ্গারা কক্সবাজারবাসীর জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের দাবিও জানান তিনি। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মানে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। পথসভায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মাসটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। সভায় ইয়াবা সমস্যা নিয়ে নেতারা বলেন, শুধু বদি বিতরণই যথেষ্ট নয়, বরং পুরো ইয়াবা সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করতে হবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে এনসিপির পথসভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে দেয়া বক্তব্যকে আপত্তিকর উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এরই জেরে চকরিয়ায় এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। কক্সবাজারে পথসভায় অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এমন বক্তব্য রাখেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এরপরই প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরই জেরে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকরিয়ায় এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় চকরিয়া বাইপাস এলাকার পথসভার মঞ্চ। কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ তাদের। আজকে এই প্রতিবাদ, সে যদি অদূর ভবিষ্যতে আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে যদি অন্যথায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, সারা বাংলাদেশ থেকে আমরা তাকে বঞ্চিত ঘোষণা করব এবং আমাদের আন্দোলন শুধু তাকে নিয়ে হবে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, যেই বলবে তার বিরুদ্ধে আমরা অবস্থান করব, তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। কারণ সালাউদ্দিন
সালাউদ্দিন ভাই 62 দিন গুম হওয়ার পরে 62 দিন পরে আমরা শিলংয়ে ওনার খবর পেয়েছিলাম, সেই থেকে কক্সবাজারের সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন। জাতীয় নেতাকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের সমালোচনা করেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। ঘটনার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকতে তহবিলের পরিমাণ সহ ৬টি বিষয়ে জানাতে ৩ অগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। তথ্যের ঘাটতির মধ্যে রয়েছে দলের সব জেলা দপ্তরের তালিকা, 2টি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, 25 উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থী নয় এমন প্রত্যয়ন ও প্রার্থী মনোনয়ন প্যানেল করার বিধান যুক্ত রাখা। বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক বরাবর দলীয় কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠিয়েছে ইসি। দেখছেন সংবাদ সন্ধ্যা। গোপালগঞ্জে আওয়ামী সহিংসতার ঘটনায় হওয়া 4টি মামলায় এ পর্যন্ত 283 জনকে আটক করা হয়েছে। এদিকে 14 ঘন্টা শিথিলের পর রাত 8টা থেকে ফের কার্যকর হচ্ছে কারফিউ, যা বহাল থাকবে রোববার সকাল 6টা পর্যন্ত। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ জাবেরুল ইসলামের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জে 14 ঘন্টা কারফিউ শিথিল রাখার পর পুনরায় শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল, তবে শনিবার জেলা শহরের সাপ্তাহিক বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাখা হয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ সদস্য। রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় পুলিশের টহল গাড়ি, তবে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। আমরা স্বস্তি চাই, আমরা কোনো জ্ঞান দর্শনে কোনো সংঘাত চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা খুব গরিব মানুষ, গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারি না, যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি, কার পূজারের জন্য আর না হয় তো নাই। আমরা গরিব মানুষ চলতেছি না, রিক্সা চালাই। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনার দায় কার। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। আটক করা হয়েছে 283 জনকে। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে এ মন্তব্য করেন তিনি। সেনা প্রধান বলেন, শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হতে হবে, তাহলেই দেশের উপকার হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিষয়ের বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই অনুষ্ঠানগুলো যাতে সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই কমিটির আহ্বায়ক জনাব রুহুল কবির রিজভী এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, উপস্থিত শিক্ষার্থী, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম।
গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা এবং আন্দোলন পরবর্তী বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে কম বেশি যারা আলোচনা করেছেন তাদের আলোচনায় বিষয়গুলি ফুটে উঠেছে। বক্তব্যের শুরুতেই আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে একটি কথা বিশ্বাস করি, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোটা সংস্কার এবং ফ্যাসিবাদী পতনের দাবিতে গত বছর গণ অভ্যুত্থানের ঠিক এই সময়টি ছিল অত্যন্ত উত্তাপ। আপনাদের অনেকের বক্তব্যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বেশ কিছু বিষয় আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে আজকের এই দিনটিতে। সেদিন এই সময় শহীদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল ক্যাম্পাস, রঞ্জিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজপথ। সেই সময়টিতে আমার একটি উপলব্ধি থাকা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই। রংপুরে শহীদ আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিন আফসান সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে 6 জন শহীদ হওয়ার মাধ্যমে 16 জুলাই থেকে মাফিয়া সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও 16 জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না। আজ ঘরভরা যে মানুষগুলো আজ এখানে উপস্থিত আছেন, কম বেশি সকলেই আপনারা সেই দিনকার সেই সাক্ষীতে রয়েছেন। সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরোয়া হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল। সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষ করে 18 জুলাই থেকে দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছে, যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কোটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে এবং দ্বিতীয়বার 2024 সালে। ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্ম পরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত। আপনাদের হয়তো কারো স্মরণ আছে, যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে। তারপরে আমি বলতে চাই 2014 সালে
15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম। এই অনুষ্ঠানে সেই বক্তব্যই তখন আমি বলেছিলাম, স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকরিতে 56% কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণদর্শী। সুতরাং আমরা মনে করি, বিএনপি মনে করে, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। সেদিনই বলেছিলাম 2014 সালে। পরবর্তীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালে কোটা সংস্কারের দাবিতে 2018 সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদের মৃত্যুর সিঁড়িতে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল ইমতিয়াজ আহমেদ সাবির, শহীদ সাজ্জাদ হোসেন, সজল, মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ আরো বহু প্রায় 2000 শহীদের আত্মদানের গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব। তারা গণতান্ত্রিকামী মুক্তিকামী মানুষের প্রেরণা। আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞতা। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক এবং তাবেদার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকার ভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি, যা কিনা একজন শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে পরিষ্কার ভাবে আমাদের সকলের সামনে। হাজারো শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনই বিকল্প নেই। এই কথাটিও একজন শহীদের গার্জেনের মুখ থেকে আজ আমরা শুনেছি। হয়তো তারা তাদের ভাষায় বলেছেন, রাজনৈতিক ভাষায় বলেননি, কিন্তু তাদের ভাষার মাধ্যমেও এটি আমরা আজকে শুনেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি, এবং সেটি হলো, দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে
অবৈধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি, সকলের প্রতি জানাই আহ্বান। অগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। দেখছেন সংবাদ সন্ধ্যা। তৃণমূল হটাও, বাংলা বাঁচাও এমন স্লোগান রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হটানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভারত জুড়ে অনুপ্রবেশকারীদের প্রবেশে তৃণমূল কংগ্রেস দায়ী করেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন এ বিজেপি নেতা। ফাতেমা তাসনিমের রিপোর্ট। बंगाल का पुराना गौरव वापस लाना है। ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মাঝেও শুরু হয়েছে তোড়জোড়। এরই অংশ হিসেবে রাজ্যের নির্বাচনী প্রচারণায় ছুটে গেলেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে জনসভায় উচ্ছ্বসিত জনতার ঢল। মঞ্চে দাঁড়িয়ে শুরুতেই মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার হটানোর ডাক দেন। সভায় টিএমসি সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে মোদী আরো বলেন, রাজ্যে মিথ্যাচার, অনাচার ও লুটপাট চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধ্বংস করেছে কর্মসংস্থান ও সংস্কৃতি। একসময় শিল্পের গর্ব দুর্গাপুর ও আসানসোল মুখ থুবড়ে পড়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন করলে খুলে যাবে বাণিজ্যের নতুন দুয়ার। পশ্চিমবঙ্গে নিরাপত্তার ঘাটতি আঙ্গুল দিয়ে দেখিয়ে আরজিকর কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও অভিযোগ করেছেন রাজ্যে অনুপ্রবেশকে উৎসাহিত করেছে মমতা সরকার। বাঙালির আত্মমর্যাদায় আঘাত হানে এমন ষড়যন্ত্র সফল হতে দেবেন না বলেও ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।